এনএসইউর জনবহুল চত্বরে গালে হাত দিয়ে সবার মাঝে দাঁড়িয়ে আছে নিদ্রা। আরেকটুর জন্য সে থাপ্পড় খেতে খেতে বেঁচে গেছে। নিভ্র তার সামনে হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে চর মারবে বলে, কিন্তু বেচারা ভদ্রতার জোরে থাপ্পড় মারতে পারছে না। এমনিতেও ওর ভদ্রতার জ্ঞান প্রখর, হুট করে যার তার সামনে রেখে যেতে কিংবা ধমক দিতে পারে না সে। ভয়ে ঠোঁটে দাঁত কামড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নিদ্রা। চরটা আরেকটুর জন্য গালে পড়তে পড়তে বেঁচে গেছে সে। নিজের উপর নিজেরই এখন রাগ লাগছে তার। কেন যে সাবুদানার কথায় চ্যালেঞ্জ নিয়ে সিনিয়র ভাইকে প্রপোজ করতে গিয়েছিল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে তো আজ এই অবস্থা হতো না। ভেবেছিল সামনে যাকে পাবে তাকেই প্রপোজ করে ল্যাটা চুকাবে, কিন্তু অন্যদিকে ফিরে থাকা সিনিয়র ভাই যে নিভ্র, সেটা কি জানতো সে? জানলে কখনই এরকম করতো না। তার বদমেজাজি নিভ্র ভাই যে এইভাবে রেগে যাবে সেটা জানতো কে? আজ অনেক দিন পর ভাগ্য গুণে শুভ্র আর নীলার অফ পিরিয়ড একই সময় পড়েছে। বহুদিন এরকম সময় মিলে না তাদের। তাই শুভ্র ভাবলো নীলাকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে লাঞ্চ করবে। তাই জন্যই তো ক্যান্টিনের দিকে যাচ্ছে। ক্যান্টিনে যেতে হলে ভার্সিটির ইয়ার্ড পেরিয়ে যেতে হয়। ইয়ার্ডের কাছাকাছি আসতেই ইয়ার্ডে এত মানুষের ভিড় দেখে সন্দেহ হলো শুভ্র। সে নীলাকে বলল, এত ভিড় কেন বলো তো? নীলা শুভ্র কথা শুনে ঠোঁট কামড়ে বলল, ওর দিকে না গেলে যে বলতে পারছি না ভাইয়া। নীলার মুখে ভাইয়া ডাক শুনে রাগ হলো শুভ্র, তবে সে কিছুই বলল না। এখন ডাকাডাকি নিয়ে রাগারাগি করার সময় না। ব্যাপারটা কি সেটা আগে দেখা দরকার। একটু এগোতেই দেখলো নিভ্র হাত চর মারার ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে আছে, আর নিদ্রা ওর সামনে দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ছুটে গেল বন্ধুর কাছে। ওকে দেখে নীলাও ছুটল নিদ্রার দিকে। নিভ্র চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভয়ানক রেগে আছে। নিভ্রকে রাখতে দেখে অবাক হলো না শুভ্র। রেগে যাওয়া তার স্বভাবজাত প্রবৃত্তি, কিন্তু তার জানা মতে সকাল থেকে এমন কিছু কি হয়নি যে নিভ্র রেগে যাবে। তাহলে এখন হঠাৎ রেগে গেল কেন? সেটা জানতেই বন্ধুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, রেগে আছিস কেন? সেটা তোর আদরের বোনকে জিজ্ঞেস কর, সে ভালো বলতে পারবে। বলে কটমট দৃষ্টিতে নিদ্রার দিকে একবার নজর দিয়ে ইয়ার ছেড়ে ক্লাসে চলে গেল। নিভ্র বেরিয়ে যেতেই কেঁদে দিল নিদ্রা। ওর চোখ থেকে অশ্রু গড়াচ্ছে। বোনকে কাঁদতে দেখে আশেপাশে নজর বুলালো শুভ্র। দাঁড়িয়ে থাকা সকলের উদ্দেশ্যে বলল, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ? যাও নিজেদের ক্লাসে। শুভ্রর ধমকে কেউ প্রতিবাদ করলো না। সবাই সুরসুর করে ক্লাসের দিকে হাঁটা দিল, কারণ শুভ্র এই ইউনিভার্সিটির সবার সিনিয়র। এবার সে মাস্টার্স ফাইনাল ইয়ারে। ইয়ার্ড ফাঁকা হয়ে গেলেও নিদ্রাদের থেকে খানিকটা দূরে জবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে সাবা। ভয়ে তার জ্ঞান হারানোর অবস্থা। ইয়ার্ড ফাঁকা হতেই বোনের দিকে এগিয়ে গেল শুভ্র। বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? নিব্র রেগে গেল কি করে? ও তো সবার সামনে রাগারাগি করার ছেলে নয়। এবার নিদ্রা মুখ তুলে তাকালো তার ভাইয়ের দিকে। তার প্রথম ভরসার জায়গা এই মানুষটা থেকে বড্ড বেশি বুঝে, তার সব কষ্ট বুঝে। সে ঠিকই বন্ধুকে রেগে যেতে দেখেও বোনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা সুরে কথা বলছে। নিদ্রা ভরসা পেল, বলতে শুরু করলো, সাবু চ্যালেঞ্জ দিয়েছিল যে থাকলে যেন সিনিয়র ভাইকে প্রপোজ করে দেখাই। আমি কখনোই কোনো চ্যালেঞ্জ এড়িয়ে যাই না, তাই এইবারও প্রেস্টিজ রাখতে একসেপ্ট করেছিলাম। কিন্তু কে জানতো প্রপোজ করা সিনিয়র ভাই নিব্র ভাই হবেন। ভাইয়া নিব্র ভাই অনেক রেগে গেছে। উনি কি আমাকে ব্যালকনি থেকে আছাড় দিয়ে ফেলে দিবেন? বোনের এহেন কথায় হাসি পেল শুভ্র, তবে সে হাসলো না। মনে মনে ভাবলো, তুই যদি জানতি নিব্র কেন রেগে গেছে তাহলে এই কথা বলতি না। তবে শুভ্র সম্মুখে বলল, কোনোদিন কি আছাড় দিয়েছে তোকে? আর ভুল যখন করেছিস তখন শাস্তি তো পেতেই হবে। দেখ নিব্র কতক্ষণ রেগে থাকে। আর নীলাদ্রিতা, আপনি নিদ্রাকে ওর ক্লাসে নিয়ে আসুন। নিদ্রাকে ক্লাসে দিয়ে ক্যান্টিনে বসে আছে এই নীলা। তার সামনে শুভ্র একের পর এক আইসক্রিম খাচ্ছে। নীলার বিরক্তি লাগছে এই ভেবে যে মানুষটা এত মিষ্টি কি করে খায়। সারাদিনই একটা না একটা কিছু তার মুখে থাকবে, হয় চকলেট নয়তো স্প্রিংগাম। তার মন খারাপ হলেও চকলেট লাগে, আবার মন ভালো থাকলেও চকলেট লাগে। আবার কোনো কিছুই যদি না লাগে তখনও কনফিউজ হয়ে যায়, চকলেট খায়। চকলেট শুভ্র নিত্যদিনের সঙ্গী।
ছেলে মানুষ যে এত চকলেট খেতে পারে সেটা শুভ্রকে না দেখলে সে জানতে পারতো না। শুভ্রর সব কিছুতেই তার চকলেট আছে, শুধু নীলাই নেই। মানুষটা বড়ই অদ্ভুত। সারাদিন চকলেট খাবে ঠিকই, কিন্তু মুখ খুলে তেতো কথা বের হবে। তবে বোনদের সঙ্গে সে বড্ড নরম আর মিষ্টি। দুই ছোট বোনকে শব্দ করে ধমক পর্যন্ত দেয় না। শুভ্রর শক্ত মন যেন তার বোনের বেলায় নরম হয়ে আইসক্রিমের মতোই গলে যায়। ভাইয়া, নিগ্র ভাইয়া রেগে গেল কি করে? নীলার কথায় নিজের আইসক্রিম খাওয়া থামালো শুভ্র। নীলার দিকে ভালো করে নজর দিল। মেয়েটা আজ অফ হোয়াইটের মধ্যে রানী গোলাপি রঙের পাইপিং দেওয়া একটা চুড়িদার পরেছে, বেশ সুন্দর লাগছে। ফর্সা মুখে বিড়াল চোখ যেন নিখুঁত এক শিল্পীর ভাস্কর্য। ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকতে, তবে নিজের ইচ্ছেকে পাত্তা দিল না শুভ্র। চোখ সরিয়ে নিল। সুন্দর জিনিসে যত কম দেখা যায় ততই ভালো। দেখলি তো মনে এক নিষিদ্ধ চাওয়া হানা দেয়। আর শুভ্রর মনে তার ইচ্ছের বিরুদ্ধে কেউ ঢুকে বসবে, এটা সে কখনোই মানবে না। সম্পর্কে আমরা সকলে চাচাতো ভাই বোন। চাচাতো বোন চাচাতো ভাইকে ভার্সিটি ইয়ার্ডে দাঁড়িয়ে প্রপোজ করলে সে কি মুখে আঙুল দিয়ে ললিপপ চুষবে, নাকি আমার বোনকে নিয়ে বাসর করবে? শুভ্রর বাঁকা কথায় নীলা আর কিছু বলল না। মনে মনে প্রমাদ গণল আর কোনো বাঁকা কথা শোনা বাকি আছে কিনা। কিন্তু শুভ্র এরপর আর কিছুই বলল না। নীলা এবার মাথা তুলে তার খাওয়া দেখতে লাগলো। শুভ্র তিনটে জিনিস খুব ভালো পারে: সারাদিন চকলেট খাওয়া, দিন রাত পড়ে ফার্স্ট র্যাঙ্ক করা, আর মিষ্টি মুখে তেতো কথা বলা। এইসবের জন্য সে পুরো ভার্সিটিতে ফেমাস। নামমাত্র সকলে তাকে চকলেট বয় নামে চিনে। মেয়েরা তো তার এই রূপেই পাগল। নীলার তো মেয়েদের এই পাগলামি দেখে হুতাশ করা ছাড়া উপায় নেই। শুধু শুভ্রই না, তার দুই বোন তন্দ্রা আর নিদ্রাও অনেক সুন্দরী। তন্দ্রা আর নিদ্রা জমজ হলেও চেহারায় বেশ তফাৎ আছে, আর কেউই কারো থেকে কম নয়। ভার্সিটি কাঁপানো সুন্দরী তারা। শুরুতে যেমন তারা এক নয়, তেমনি সিরাতেও এক নয়। নিদ্রা তার ভাইয়ের মতোই চকলেট গার্ল। তার সুখে দুঃখে মিষ্টি মুখে বরাবরই চকলেট। তার শয়নে স্বপ্নে সব কিছুই চকলেটময়। তবে তন্দ্রা ঠিক তার বিপরীত। স্বভাবে তার বৈপরীত্য আর আচরণে ধানি লঙ্কা। বাড়িতে ওদের তিন ভাই বোনের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তন্দ্রা বিশ্ব ঘাটতারা, নিদ্রা ক্রাশ কুইন ভিক্টোরিয়া, আর শুভ্র বক্ররাজের রাজা বক্ররাজ। নামগুলো অভ্রেদ দেওয়া। বাঁকা বাঁকা কথা বলা তন্দ্রা আর শুভ্রর স্বভাব, আর চকলেট খাওয়া নিদ্রা আর শুভ্রর স্বভাব। অভ্র নিভ্রর ছোট ভাই। পড়াশোনার দিক থেকে সে নিদ্রা আর তন্দ্রারই সমবয়সী, মানে একই ইয়ার। তন্দ্রা আর অভ্র একই ডিপার্টমেন্টে, একই ক্লাস, কিন্তু নিদ্রা অন্য ডিপার্টমেন্টে। তবে বয়সের দিক থেকে নিদ্রা আর তন্দ্রা 7 মাসের ছোট। এ নিয়ে অবশ্য তন্দ্রা তাকে বহু পচানি পচায়, বড় হওয়ায় নাম করে আচ্ছা ধোলানি দেয়। আর অভ্র তাকে কিছুটা ভয়ও পায়। অভ্রর ভাষ্য মতে সে বান্দরী। অভ্রর মতে তন্দ্রা হলো বিশ্ব সেরা ঘাটতেরা, তেদর, ঘাওড়া, ঠোঁটকাটা, নির্লজ্জ, ঝগড়াটে আর বান্দরী একটা মেয়ে। যেই মেয়ে শুধু তাকে বারবার বিয়ে দিয়ে দেবার ধুমকি দেয়। তন্দ্রা বেশ খানিকটা রাগীও বটে, তবে তার এই রাগ অভ্র পর্যন্তই সীমাবদ্ধ। নিভ্র আর অশুভ্রকে সে অনেক সম্মান করে, তবে বাকিদের সঙ্গে সে রীতিমতো ঝগড়া করে। আর অভ্রকে তো সুযোগ পেলেই হুমকি ধামকি দেয়। এ নিয়ে অভ্রর মনে দুঃখের শেষ নেই। সবেমাত্র ক্লাস শেষ হয়েছে নিদ্রা। সে ভারাক্রান্ত মনে ক্যান্টিনে এসে বসলো। তার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, আবার না ফিরলেও সমস্যা। দেরি হলে তার নিভ্র ভাই তাকে খুঁজতে বের হবে। ক্লাস শেষে নিদ্রাকে না পেয়ে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে এলো নীরব। আজ তাদের একসঙ্গেই বাড়ি ফেরার কথা, কারণ তন্দ্রার আগেই ক্লাস শেষ হয়ে গেছে বলে সে বেরিয়ে গেছে। তন্দ্রার সঙ্গে যেহেতু অভ্র একই ক্লাসে, সেহেতু ওরও ক্লাস শেষ। তবে দুইজন আলাদাভাবে বাড়ি গেছে, একসঙ্গে তারা বাড়ি ফিরে না। নীরব বাবা তন্দ্রা, নিদ্রা আর অভ্র থেকে বয়সে সিনিয়র হলেও ওরা সকলেই ইয়ারমেট। সে অনার্স 3rd ইয়ারে ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, নিদ্রা অনার্স 3rd ইয়ারের ফাইন আর্টস ডিপার্টমেন্টের, আর তন্দ্রা অভ্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। নীলা অনার্স ফাইনাল ইয়ারে ল ডিপার্টমেন্টে, শুভ্র সিএসসি ডিপার্টমেন্টে মাস্টার্স ফাইনাল ইয়ার, আর নিভ্র বিবিএ ডিপার্টমেন্ট মাস্টার্স ফাইনাল করছে। নিদ্রাকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে দেখলো নিদ্রা ক্যান্টিনে একা একা নিরিবিলিতে বসে আছে।
তখন নীরবের খটকা লাগলো। তবে মনের সন্দেহ দূর করে নিদ্রার সামনে গিয়ে বসলো। হাসি মুখে জিজ্ঞেস করলো, কি ম্যাডাম, ক্লাস শেষ করে বাড়ি না ফিরে ক্যান্টিনে বসে আছেন কেন? প্রেমিকের জন্য অপেক্ষা করা চলছে নাকি? নীরবের কথায় ভ্রু কুঁচকে ফেলল নিদ্রা। তার মনে হলো তার ভাই বোনেরা সব একরকম অশ্লীল কথাবার্তা বলে কেন। এক শুভ্র ভাই হার তন্দ্রার যারাই তো সে শান্তি পায় না, এখানে আবার নীরব এসব কি শুরু করেছে? নিদ্রা নাক মুখ কুঁচকে বলল, তোদের সব ভাই বোনকে কি পাগলা কুত্তা কামড়াইছে? সবাই অশ্লীল কথাবার্তা বলিস কেন? ও বাবা, অশ্লীল কথা কোথায় বললাম? আমি শুধু জিজ্ঞেস করলাম কোনো প্রেমিকের অপেক্ষা চলছে নাকি। এটা অশ্লীল কেন হবে? আর তোর কি প্রেমিক থাকতে পারে না? নীরব ভ্রু নাচিয়ে বলল, না, আমার প্রেমিক থাকতে পারে না। ইনফ্যাক্ট কখনো থাকবেও না। আমি ওসব প্রেম টেম করবো না, সোজা বিয়ের পিড়িতে বসবো, ফ্যানওয়ালাকে বিয়ে করব। বাইরে কি গরম দেখেছিস? আমার কলেজ ছেড়ে বের হতেই মন চাইছে না। আবার বাড়ি যেতে না যেতেই নিব্র ভাইয়ের ঠান্ডা বরফের মতো মুখ দেখতে হবে। তার ওই শীতল দৃষ্টি দেখলে আমার ভেতরটা এমনই শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে হয় মনটা শুকিয়ে মরুভূমির মতো চৌচির হয়ে গেছে। নিদ্রা অলসতা টেনে টেবিলে মাথা রেখে বলল, তাহলে যে ওই দিন বললি এসিওয়ালারে বিয়ে করবি, আরও কয়েকদিন আগে যে বললি ল্যাম্বরগিনিওয়ালারে বিয়ে করবি, তুই কয়টারে বিয়ে করবি? আর নিভ্র ভাইয়ের বরফ ঠান্ডা চেহারা কেন দেখবি? তুই আবার কি করেছিস? নীরব ভ্রু কুঁচকে বলল, আরে ফ্যানে যেই শান্তি, সেই শান্তি কি এসিতে আছে? এসি যেই আরাম দিবে সেই আরাম এসি বন্ধ করতেই গায়েব। কিন্তু ফ্যান শরীর ঠান্ডা করলে ফ্যান বন্ধ করার পরেও শরীর ঠান্ডা লাগবে। তুই বুঝবি না এসব। নিব্র ভাই কখন কিসে রাগ করে তার কি কোনো ঠিক আছে? সে তো এমনিতেই রাগ করে, এমনিতেও রাগ করবে। দেখবি আমার বিয়ের নাম শুনেও আমাকে চড়াবে, অথচ নিজেকে দেখে না। ওর যে ডজনে ডজনে প্রেমিকা সেই খেয়াল আছে, শুধু আমার বেলায় যত কথা। নিদ্রা কষ্টে হাউতাশ করে বলল, বাহ, বিয়ের এত শখ! নিভ্র ভাইকে বলবো তোর ফ্যানওয়ালারে খুঁজতে। 24 ঘন্টা যেতে না যেতেই তোর ফ্যানওয়ালাকে হাজির করবে। নীরব গা চালানো হাসিতেই বলল, মেরে ফেলবো কিন্তু নিব্র ভাইকে বললে। ভাই, তোর কি একটুও মায়া হয় না নিজের বোনের প্রতি? এত সহজ সরল বোনকে মার খাওয়াতে তোর ভালো লাগবে? নিব্র ভাই জানলে মেরে ফেলবে আমাকে। দোহাই লাগে তোর, তোর সব কথা শুনবো, তাও বলিস না ভাইয়াকে। নিদ্রা নীরবের হাত টেনে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, সে পরে দেখা যাবে, আগে বাড়ি চল। বাড়ি গিয়ে এসির নিচে বসিস, ততক্ষণে আমি তোর ফ্যানওয়ালাকে খুঁজবো। নীরব এবার উঠে দাঁড়িয়ে অলস হয়ে বসে থাকা নিদ্রার হাত টেনে তাকে দাঁড় করিয়ে এগোতে এগোতে বলল। বাড়ি ফিরেও নিভ্রর কোনো হদিশ পেল না নিদ্রা। নিভ্রর মা মানে ওর বড় মাকে জিজ্ঞেস করায় উনি বললেন সে নাকি এখনো ফিরেইনি। যাক, তাতে কি, না ফিরলে না ফিরেছে, এই বাহানায় একটু শান্তি পাওয়া যাবে, কিছুক্ষণ ঘুমিয়েও ওঠা যাবে। নিভ্র থাকলে তো ওর খাওয়া দাওয়া সেরেই পড়তে বসতে হতো, একটু রেস্টও মিলত না। নিভ্রর বাড়ি না ফেরার খুশিতে নিদ্রা মনমর্জি মতো খেয়ে বিছানায় পড়ে দিল এক ঘুম। বসার ঘরের সোফায় বসে মুভি দেখছে অভ্র। নতুন এক কোরিয়ান মুভি রিলিজ হয়েছে। মুভির নাম তার উচ্চারণ করতে দাঁত ভেঙে যাচ্ছে, কিন্তু গল্পটা সুন্দর। কে কি বলছে সেটা অভ্র টিভি স্ক্রিনে ইংলিশ সাবটাইটেল পড়ে বুঝে নিচ্ছে। মুভিতে যখন টান টান উত্তেজনা, তখনই অভ্রর সামনে এসে দাঁড়ালো তন্দ্রা। হাত বাড়িয়ে রিমোটটা কেড়ে নিয়ে আরামে সোফায় পা তুলে বসে পড়ল অভ্ররই পাশে। তারপর মুভি বদলে দিল, একটা কোরিয়ান সাইকো মুভি দিল। এবার অভ্রকে হুকুম করে বলল, আমার জন্য কফি আনো। অভ্র বেশ বিরক্ত হলো, কিন্তু কিচ্ছু বলল না। এসবে অভ্যস্ত সে। চুপচাপ রান্না করে চলে এলো কফি করতে। এমনিতেও সে জানে তন্দ্রার সঙ্গে সে কথায় আর যেতে পারবে না, মেয়েটা অসম্ভব জেদি। আগে অভ্র তর্ক করতো, তবে এখন আর করে না। এখন বরং চুপ থেকে তন্দ্রা কি বলে সেটা মন দিয়ে শুনে। ভালো করে খেয়াল করে দেখেছে আজ অবধি তন্দ্রা তাকে বেয়াদব ফাজিল ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব ছাড়া আর কোনো বিশেষ কথা বলেনি। বরাবরই এই 3-4টা কথা বলে ভয় দেখা থাকে। অবশ্য তন্দ্রাকে যে অভ্র ভয় পায় সেটা সত্যি কথা। এই ভয়ের জোরেই সে তন্দ্রার সব কথা শুনে।
ভয় পাওয়ার কারণ আছে। তারা যখন ছোট ছিল তখন তন্দ্রা তার মায়ের কাছে নতুন উপন্যাস চেয়েছিল। ভদ্রমহিলা বইপ্রেমী, তবে কোনো কারণে কিনে দিতে আপত্তি করেছিলেন। এ নিয়ে তাদের মা মেয়ের মধ্যে বেশ তর্কাতর্কি হয়েছিল। তখনই কথার মাঝে ফোড়ন কেটে আভ্র বলেছিল, আমাকে রিমোট কন্ট্রোল কার দেয়নি তো, বই দিবে কেন? এমনিতেই মায়ের সঙ্গে তর্কাতর্কি করে তন্দ্রার মেজাজ খারাপ ছিল, আর উপর অভ্রর এই কথা। নিজেকে সামনে রাখতে পারেনি তন্দ্রা। টি টেবিলের উপর থাকা গরম চায়ের কাপ থেকে চা সরাসরি অভ্রর দিকে ছুড়ে দিল। অভ্র সময় মতো সরে গিয়েছিল বলে শুধু তার হাতে পড়েছিল। সঙ্গে সঙ্গে পানি নিচে দেওয়ার পরও ফোসকা পড়া থেকে কেউ বাঁচাতে পারেনি। এই অবস্থা দেখে তন্দ্রার মা ভয়ানক রেগে যান, ইচ্ছে মতো মারেন মেয়েকে। সেই ঘটনার পর থেকে অভ্র তন্দ্রাকে খানিকটা সমীহ করে চলে। তবে এখনও মাঝে মাঝে তন্দ্রার সঙ্গে তার ঝগড়া হয়। যেদিন ঝগড়া হয় সেদিন তন্দ্রা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর অভ্রকে কান ধরে উঠবস করে মাফ চেয়ে তাকে খাওয়াতে হয়। অবশ্য এই ভয়েও সে ঝামেলা খুব কমই করে। তন্দ্রার বিশ্বাস নেই, যখন তখন রেগে যায় এই মেয়ে, তারপর না খাওয়া ভুলে বসে থাকে। অবশ্য অভ্রকে যখন সে শাসায় তখন বরাবরই বলে, আমার কথা না শুনলে তোর থেকে বড় মহিলার সঙ্গে বিয়ে দিব। অভ্র ভালো করেই জানা তন্দ্রা তার সঙ্গে এমন কখনোই করবে না। তবে তার বিশ্বাস যে একদিন ভাঙার ছিল সেটা কে জানতো? তাকদীর কি কেউ বদলাতে পারে? বাড়ি ফিরেছে নিভ্র, ঠিকমতো ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে খেতে বসেছে সে। খেতে বসে দেখলো নিদ্রা নেই। ভ্রুকুচকে মিসেস নাদিরাকে জিজ্ঞেস করলো, নিদ্রা কই? নাদিরা বেগম ছেলের কথা উত্তর দিলেন, নিদ্রাকে ডাকা হয়েছিল কিন্তু সে জানিয়েছে খাবে না, তার নাকি ভালো লাগছে না। মায়ের কথা শুনে নিভৃ উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে ফোন গুজে বলল, তুমি ভাত দাও প্লেটে, আমি আসছি। কথাগুলো বলেই সিঁড়ি দিয়ে উঠে গেল। সবাই এক নজর সেই দিকে তাকিয়ে নিজেদের খাওয়ায় মন দিল। ছেলের কথা মেনে নিলেন নাদিরা বেগম। রান্নাঘর থেকে আরেকটা প্লেট এনে নিদ্রার জন্য ভাত নিলেন। বাড়িতে সদস্য বলতে নিদ্রার বাবা আজিজ সাহেব বাদে সকলেই আছেন। আজিজ সাহেব মন্ত্রী মানুষ, বরাবরই নিজ পার্টির কাজে কর্মে ব্যস্ত থাকেন। এখানে ওখানে ছোটাছুটি করেন, মাঝে সাঝে বাড়িও ফিরেন। তবে কিছুদিন হলেও পার্টির কাজে রাজশাহী গেছে। এই তো কালই ফেরার কথা। হাজির সাহেব হলেন বাড়ির মেঝো ছেলে। ওনার বড় এবং ছোট দুই ভাই আছে। বড় ভাই মেহরান সাহেব, স্ত্রী নাদিরা বেগম, ওনার বড় ভাবি, আর ছেলে নিভ্র আর অভ্র, আদরের ভাতিজা। ছোট ভাই শুভমের স্ত্রী রামিসা বেগম, ওনার ছোট বোনের মতো, আর তাদের ছোট ছেলে নীরব এবং বড় মেয়ে নীলা, ওনার বড় আদরের ভাতিজা ভাতিজি। আজিজ সাহেবের নিজের ছেলে মেয়ে 4 জন, সবার বড় শুভ্র, মাঝে 2 যমজ মেয়ে তন্দ্রা এবং নিদ্রা। তাদের স্বভাবেই বিপরীত। দুজন যেন 2 মেরুর বাসিন্দা, একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে যাবে। একজন মিষ্টি তো আরেকজন বোম্বাই মরিচ। তবে 2 মেয়ে তার বড় আদরে। সবার ছোট হলেন কির্দেকার বংশের সব থেকে ছোট সদস্য তুলতুল। তুলতুল আজিজ সাহেবের ছোট মেয়ে, বয়স 4 বছর। আধো আধো গলায় কথা বললেও তার ফোকলা দাঁতের হাসি নিমেষেই সকলের মনের বিষাদ কাটিয়ে দেয়। তুলতুল হলো তার নিভৃ ভাইয়ের বড় আদরে। নিভৃ ভার্সিটি থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে তুলতুল যখন দৌড়ে এসে তার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই দুটি নিভৃর চেহারা জুড়ে ছড়িয়ে পড়ে। সে তার সমস্ত ক্লান্তি ভুলে তুলতুলের দিকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু নোংরা গায়ে তাকে ছুঁয়ে দেখে না। ছোট তুলতুলকে ভাইয়া গোসল করে এসে কোলে নেব বলে ফ্রেশ হতে চলে যায়। তুলতুলও মহা আনন্দে তার নিভৃ ভাইয়ের পেছনে পেছনে ছুটে। নিভৃ গোসল সেরে বের না হওয়া পর্যন্ত সে তার বাথরুমে গোল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বাচ্চা হিসেবে এই তুলতুল চটপটে আর চঞ্চল স্বভাবে। নিভৃ বাড়িতে সবসময় থাকে না বলে সে তার মা কাকিদের বড্ড জ্বালায়, কিন্তু নিভৃ বাড়ি ফিরলেই সে শান্ত। তখন আর তাকে দেখে বোঝার উপায় থাকে না যে এই মেয়ে একটু আগে বিস্কুট দেয়নি বলেই পুরো বাড়ি কেটে কেটে মাথায় তুলেছে। মেয়েকে রাইমা বেগম বিস্কুট দিতে চান না, কারণ মেয়েটার বিস্কুট না খেয়ে তার শুধু বাড়ি ছড়িয়ে রাখে। প্রথম 3 সন্তানের বেলায় ভদ্র মহিলাকে এত কষ্ট করতে হয়নি যতটা এখন তুলতুলের বেলায় করতে হচ্ছে। এমনকি তন্দ্রা এত জেদি হওয়ার পরও তন্দ্রার জন্য ওনাকে এত কষ্ট পোহাতে হয়নি। তন্দ্রাকে 1 চড় মারলেই কাজ হয়ে যেত।
মেয়ে তখন রাগে দুঃখে মুখ ফুলিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকতো। কান্না আসতে চাইলেও জোর করে তা দমিয়ে রাখতো। কিন্তু ছোট মেয়ে তুলতো একেবারে দোষী। সে শুধু তার নিভ্র ভাইয়ের সামনেই ভদ্র আর শান্ত। হাততে সে কিছু বলেই চিৎকার চেঁচামেচি জুড়ে দেওয়া মেয়ে। নিদ্রার পুরো ঘর জুড়ে নীলাভ আলো। এই আধো আলোতেই সে চোখ বুঝে তীব্র চেষ্টা করছে আরেকটু ঘুমানো। একটু আগেই সে তার বড় কাকিকে বিদায় করে বিছানায় গায়ে পিঠ ঠেকিয়েছে। সবে তীব্র চেষ্টায় চোখ লেগে এসেছিল, কিন্তু তারা আর ঘুমানো হলো না। আর আগে দরজায় ধাক্কাধাক্কি শব্দে ঘুম ভেঙে গেল। সে কোনো মতে উঠে গিয়ে দরজা খুলে কে এসেছে তা না দেখেই বিছানার দিকে এগোতে এগোতে বলল, তন্দ্রা, তুই এসেছিস? বড় কাকি পাঠিয়েছে? আমি তো বললাম খাবো না, তাও জোর করছিস কেন? কথাগুলো বলেই সে মুখ ফিরিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নজর দিল। আর নজরে পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটার দৈহিক আকৃতি। দাঁড়িয়ে থাকা মানুষটা যে তন্দ্রা নয় সেটা তার দাঁড়ানোর ভঙ্গি আর দেহ অবয়বই বলে দিচ্ছে। উচ্চতা তার 6 ফুটের কাছাকাছি। নিজের অনুমান তো তাই বলছে, কিন্তু অনুমান ভুলও হতে পারে। এমনিতেই তার অনুমান হুটহাট মিলে যায়। উচ্চতা যদি 6 ফুটের কাছাকাছি হয় তাহলে কি মানুষটা তার নেই? আর কিছু ভাবতে পারল না নিদ্রা। তার আগেই শক্ত ধমক খেলে নিভ্র তার আগ্রাসী গলায় জোরে ধমক দিয়ে বলল, লজ্জা শরম কি সব পদ্মা সেতুতে ফেলে এসেছিস? শরীরের এ অবস্থা কেন? এমন হাতা কাটা গেঞ্জি পরে ওড়না ছাড়া দরজা খুলেছিস কেন বেয়াদব? এখনো দাঁড়িয়ে আছিস? নিভ্র ধমক খেয়ে নিদ্রার মুখে থাকা স্নিগ্ধ ভাব উড়ে গিয়ে জ্বর হলো একরাশ ভয়। সে সঙ্গে সঙ্গে পরিমরি করে ছুটল বিছানার দিকে। বিছানায় থাকা ওড়না নিয়ে তাড়াতাড়ি নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। নিদ্রাকে ধমক দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়িয়েছিল নিভ্র। নিদ্রা ওড়না গায়ে দিয়ে ধীর গলায় বলল, ভাইয়া আপনি? কোনো এক্সকিউজ না, দ্রুত খেতে আয়। বলেই বেরিয়ে যাচ্ছিল নিভ্র। তবে কি মনে করে ফেরত এলো? নিদ্রার কাছে এসে দাঁড়িয়ে ওর উন্মুক্ত গেঞ্জির কাঁধের জায়গাটা ওড়না দিয়ে ঢেকে দিয়ে বলল, ভালো দেখে ফুল কভার্ড টি শার্ট পরে আয়। তুই আমার সম্পদ। আমার সম্পদকে আমি লোকের সামনে উন্মুক্ত করতে পছন্দ করি না। নিভ্রর কথায় আপত্তি করলো না নিদ্রা। নিভ্র ঘরে থাকতে থাকতেই আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেল। নিভ্র সেদিকে এক নজর তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল নিদ্রার ঘর ছেড়ে। নিদ্রা নিচে এসেছে কিছুক্ষণ, চেয়ারে বসে কিছুক্ষণ খাওয়া নিয়ে ইতিউতি করছিল। তরকারি চেহারা দেখে খাওয়ার ইচ্ছাই মরে গেছে। কি সব পটল দিয়ে রুই মাছ রান্না করা হয়েছে, জিনিসটা দেখলেই বিবমিশা হয় নিদ্রার। মনে হয় পটল খেলে সেও পটলের মতো বেটে হয়ে যাবে। নিভ্র এতক্ষণ ছোট তুলতুলকে কোলে বসিয়ে ভাত খাওয়াছিল, ডাল আর রুই মাছ দিয়ে। তুলতুলকে খাওয়া শেষে নামিয়ে দিয়ে চোখের ইশারায় বসার ঘরে খেলতে যেতে বলল। তুলতুল তার নিভ্র ভাইয়ের কথায় বাধ্য মেয়ের মতো খেলতে চলে গেল। নিভ্র এবার উঠে এসে নিদ্রার পাশে খালি চেয়ারটাতে বসলো। প্লেটে ভাত নিল। ভাত নিতে নিতে নিভ্র তার মাকে ইশারা করলো। ভদ্রমহিলা ছেলের ইশারায় রান্নাঘর থেকে ছোট তরকারির বাটি আনলেন। নিভ্র সেই বাটি থেকে লইট্টা মাছ নিয়ে ভাত মেখে একদলা নিদ্রার মুখে সামনে ধরলো। প্রিয় মাছের গন্ধ পেয়ে সুসুর করে খেয়ে নিল নিদ্রা। নিদ্রাকে খাওয়ানো শেষে ওই প্লেটেই নিজের জন্য ভাত নিল নিভ্র আর নিদ্রার উদ্দেশ্যে বলল, শুনলাম আজ তোর নাকি শরীর খারাপ, তার জন্যই এই স্পেশাল ট্রিটমেন্ট। তাই বলে রোজ একই ট্রিটমেন্ট পাবি না। ঘরে যা রান্না হবে তাই খেতে হবে। পটল হলে পটল খেতে হবে। নিভ্রর কথা শুনে নিদ্রা আড়ালে মুখ ভেঙচি দিল। তার মোটেও পটল পছন্দ না, অথচ নিভ্রর পছন্দ বলে রোজ এই পটলই তাদের বাড়িতে রান্না করা হয়। নিভ্র নিদ্রার মুখ ভেঙচি দেওয়া দেখল, কিন্তু কিচ্ছু বলো না। না দেখার ভান করে খাওয়ায় ব্যস্ত সে। নীরব মুখ খুলে বলল, শুনলাম কাল নাকি বড় কাকির বোনের মেয়ের বিয়ে, আর সেখানে আমাদেরও যেতে হবে। কথাটা কি সত্যি? এবার নাদিরা বেগম মুখ খুলে বললেন, আনন্দিত হয়ে বললেন, হ্যাঁ, আবার বড় আপা সাদিরা, ওরই মেয়ের বিয়ে। অনেক অনুরোধ করলো সপরিবারে যেতে। আজিজ ফিরলে যাব সবাই। নিভ্র বলল, আমি আর নিদ্রা যাচ্ছি না। আমার পরশু প্রজেক্ট অ্যাসাইনমেন্ট আছে। নীলাকে শুভ্র আর তন্দ্রাকে অভ্র দেখবে।
বিয়েবাড়ি হাজার পুরুষের জায়গা, কার চোখ কোথায় যায় বলা যায় না। এই বাড়ির সম্পদকে চোখে চোখে রাখার দায়িত্ব তোদের। নিদ্রাকে দেখার কেউ নেই বলে সে আমার সঙ্গে বাড়িতেই থাকবে, আর তুলতুল নিদ্রার কাছে থাকবে। নিভ্রর কথায় অভ্র মনে মনে বলল, আমি ওই মেয়েকে দেখব। ও নিজেই বড় দলে দাবি করে আমায় নিজের চোখে চোখ রাখবে। যা শেয়ানা আর মনোহরণী, লোকে ওর দিকে চোখ দিলেই ওসব পাত্তা দেয়া মেয়ে সে না। তার চোখ তো বরাবর আমার দিকেই থাকে। নিভ্র কথা শুনে নিদ্রার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নাদিরা বেগমের কথা শুনে সে ভেবেছিল অন্তত একবেলার জন্য হলেও নিভ্রর হাত থেকে নিস্তার পেয়ে বিয়ে বাড়ি গিয়ে মজা করতে পারবে। অনায়াসে হাসি ঠাট্টা মজা নাচ গান সব করতে পারবে, সর্বোপরি কবজি ডুবিয়ে খেতে পারবে। কিন্তু নিভ্র তার সেই আশায় এক বালতি জল ঢেলে দিয়েছে। তার বিয়ে বাড়ি যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল করে দিল। নিদ্রার বুক ছিঁড়ে কান্না আসছে, তবে সে তার কান্না গিলে নিল। নিভ্রর কথায় কেউ ভ্রুক্ষেপ করল না, পাল্টা যুক্তিও দিল না, বরং বিনা বাক্যে মেনে নিল। এটা দেখে নিদ্রার আরো বেশি কাঁদতে মন চাইছে ছোটবেলার মতো মেঝেতে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে। নিদ্রা ভেবেছিল আর কেউ কিছু না বলুক, অন্তত ওর ছোট কাকি কিছু বলবে। কিন্তু ভদ্রমহিলা তার বড় ভাতিজার কথার উপরেই কিচ্ছু বললেন না। নিজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নীরব বলল, কি হয়েছে? কান্না পাচ্ছে? এখনই এই অবস্থা? তাহলে নিব্র ভাই যখন জানবে তুই এসিওয়ালা ফ্যানওয়ালা ল্যাম্বরগিনিওয়ালারে বিয়ে করবি, তখন তোর কি অবস্থা হবে? কি রে, বলবো নাকি ভাইয়াকে? নীরবের কথা শুনে কটমট করে উঠল নিদ্রা। ওর দিকে বিষ দৃষ্টি ছুড়ে দিল। নীরব সেটা দেখে দাঁত কেলিয়ে হাসল। নিদ্রা আর নীরবকে ফিসফিস করতে দেখে ভ্রু কুচকে ফেলল নিভ্র। ধমক দিয়ে বলল, এই তোরা এত কি ফিসফিস করিস? খাবার টেবিলে কথা কিসের? নিভ্র ধমক খেয়ে থতমত খাওয়া নিদ্রা ঢোক গিলে বলল, কিছু না ভাইয়া, ভার্সিটির কথা বলছিলাম। নিদ্রার কথায় নিভ্র আর কিচ্ছু বলল না। কিছুক্ষণ ভ্রুকুটি করে নিদ্রা নীরবের দিকে তাকিয়ে থেকে খাওয়ায় মনোযোগ দিল। অবশেষে সকলে খাওয়া শেষে যে যার ঘরে ফিরে গেল। তিন যা মিলে সব গুছিয়ে নিজেদের ঘরে ফিরলেন। রাইমা বেগম মেয়েকে তুলে ঘরের দিকে হাঁটা দিলেন। তুলতুল ঘুমে প্রায় নুয়ে পড়েছে। দুপুরে ঘুমায়নি, তাই এই অবস্থা। মেয়ে যা জেদি, তাতে মেরেও ঘুম পাওয়ানো যায় না। পরের দিন ঘটলেও আরেক ঘটনা। তন্দ্রা আর নিদ্রা তো সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের বাবাকে দেখে সেই খুশি। তাদের আনন্দ যেন ধরাঝড় বাইরে। নিদ্রা না পারতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তার বাবাকে। অনেকদিন পর দেখা হয়েছে তাদের। এই তো কালই দূরত্বটা 10 দিনের পা রাখত। তন্দ্রা আবার নিদ্রার মতো অত উচ্ছল নয়। সে আজিজ সাহেবকে দেখে খুশি হয়ে এগিয়ে এসে বাবার পাশে সুবোধ বালিকার মতো বসে বলল, কেমন আছো বাবা? জার্নি করতে কষ্ট হয়েছে? শরবত খাবে? আজিজ সাহেব মেয়ের কথায় মেয়ের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। মেয়েটা তার রাগী হলেও বেশ গোছানো। তার কার কোনটা নেই, কোনটা প্রয়োজন, সব দিকে তার খেয়াল আছে। বাবাকে তন্দ্রা অনেক ভালোবাসে, কিন্তু নিদ্রার মতো সেটা মুখেই প্রকাশ করে না। আর ভালোবাসা প্রকাশ পায় আচরণে। ওনার মেঝো মেয়ে নিদ্রা আবার অন্যরকম। সে হলো বাবার আদরে মেয়ে। কোনোদিনও এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। তবে সেও অনেক ভদ্র। বাড়ির সবার কথা, স্পেশালি তার কাকাদের কথা, বাবার কথা আর শুভ্র নিভ্র কথা বরাবর মেনে চলে। তাদের কথার অবাধ্য হতে কখনোই দেখা যায়নি তাকে। কিন্তু সে তন্দ্রার মতো নয়। তন্দ্রা যেমন নিজেকে সামলে রাখতে জানে, তেমন সে নিজেকে সেভাবে সামলাতে পারে না। সে বেশ আবেগী আর এলোমেলো ধরনের। কান্না পেলে ঝরঝর করে কেঁদে দেয়, আর হাসি পেলেই উচ্চস্বরে হাসে, যাকে বলে সরল মনের। হঠাৎ আজিজ সাহেবের কি হলো কে জানে, কেবলই মনে হলো তার আত্মজাদের একদিন অন্যদের ঘরেই বিয়ে দিয়ে ফল করে দিতে হবে। কথাটা ভাবলেই ওনার নিঃশ্বাস ভারী হয়ে আসে। মন মানতে চায় না মেয়েদের দূরে পাঠাতে। ইচ্ছা করে এই মেয়েদের সারা জীবন যেন নিজের কাছেই রেখে দেন। কিন্তু উনি জানেন সেটা সম্ভব না। মেয়ে হয়ে জন্ম হলে বাবাকে ছেড়েই একদিন যেতেই হবে। তবুও আজিজ সাহেবের মন যে মানতে নারাজ। উনি মেয়ের কথা জবাবে বললেন, না, দরকার নেই, তুই আর নিদ্রা আমার পাশে এসে একটু বস তো। মেয়েরা আজিজ সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালন করলো। তারা সঙ্গে সঙ্গে বাবার পাশে গিয়ে বসলো।
এবার আজিজ সাহেব নিজেকে সামনে নিয়ে খানিকটা ঝুঁকে সামনে থাকা নিজের ব্যাগ থেকে দুটো শাড়ি বের করলেন। রানী গোলাপির মধ্যে সবুজ বেগুনি পাড়ের শাড়িটা তন্দ্রার হাতে আর কলা পাতা রঙের মাঝে গোলাপি পাড়ের শাড়িটা নিজের হাতে দিয়ে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দোয়া করি তোরা সবসময় এইভাবে হাসি খুশি থাক। বড় বোনদের নতুন জামা পেতে দেখে ছোট্ট তুলতুল এবার এগিয়ে এলো বাবার দিকে। বাবার উরুতে নিজের ছোট হাত দুটো রেখে খামচে ধরে বলল, বাবা, নতুন জামা কই, নতুন জামা কই? মেয়ের কথায় হাসলেন আজিজ সাহেব। নিচু হয়ে মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে বললেন, আছে, নতুন জামা আছে। তুলতুল নতুন জামা পরবে, নীলা আপু পরবে, সবাই নতুন জামা পরবে, তাই না তুলতুল সোনা? তুলতুল তার বাবার কথায় সায় দিয়ে বাবার ঘাড়ে মুখ গুজে দিল। আজিজ সাহেবের তার ভরা পরিবারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কি বলবে, নেতাদেরও মন থাকে, তাদেরও ইচ্ছা করে স্বাভাবিক মানুষের মতো পরিবারের সবার সাথে সময় কাটাতে, অথচ তার সেই সময়টাই যে নেই। বলছিলাম ভাইয়া, নিদ্রাকে যেতে দিলে হয় না? বেচারি তোমার কথা শুনে দুঃখে দুঃখে মরে যাচ্ছে। আমরা সবাই আছি তো, আমি অপ্র ভাই নীরব মিলে ওকে দেখে রাখবো। খানিকটা এনিয়ে বিনিয়ে কথাগুলো বলল অভ্র। তার বোন বেচারি তার ভাইয়ের কথা শুনে এমন দেবদাসের মতো মুখ করে রেখেছে যে সেই দিকে চোখ ফেরানোই যাচ্ছে না। নিভ্র ওর ভার্সিটির ব্যাগপত্র গোছাচ্ছিল। মাত্রই সে ভার্সিটি থেকে এসেছে। আজকে বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি ফিরতে পেরেছে। অভ্রের কথা শুনে তার দিকে ভ্রু কুচকে তাকালো নিভ্র। তারপর দরাজ গলায় বলল, যাতে বিয়ে বাড়িতে গিয়ে ধেই ধেই করে নেচে হাত পা ভাঙে, তাই তো? অভ্র দেখল নিভ্রর কথায় যুক্তি আছে। আসলেই নিদ্রার হাতে পায়ে কন্ট্রোল নেই। নিদ্রা হলো রোলার কোস্টার, কি থেকে যে কি করে বসে বলাও যায় না। তবে অভ্র তাও বলল, তাহলে তুমিও চলো, কয়েক ঘন্টার তো ব্যাপার। সবার সঙ্গে কথাবার্তা বলে রাতে খেয়ে চলে আসবে। নিভ্র অভ্রর কথায় কোনো প্রত্যুত্তর দিল না। চুপচাপ সে নিজের কাজ করছে। অভ্র সেদিকে তাকে হতাশ ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। তার জানা ছিল তার ভাই রাজি হবে না। নিদ্রাকে সে কোনো কালেই তার কাছ থেকে ছাড়া করে না। সব কাজিনদের মধ্যে ওই নিদ্রাকে সে কোলে পিঠে মানুষ করেছে, তাই তার প্রতি পসেসিভনেস বেশি। সোফায় উদাস ভঙ্গিতে বসে বসে শিনচ্যান দেখছে নিদ্রা। তার পায়ের কাছে বসে বসে ছোট্ট তুলতুলো কার্পেটের উপর খেলতে খেলতে টিভি দেখছে। মূলত সে তার নিদ্রা আপিকে ফলো করছে। নিদ্রা আপি মুখ বাংলার পাঁচের মতো করে রেখেছে, তাই তুলতুলো তাই করেছে। তুলতুল বুঝতে পারছে তার নিদ্রা আপি মন খারাপ, কিন্তু কেন সেটা তার ছোট্ট মাথায় ঢুকছে না। নিদ্রা উদাস ভঙ্গিতে বসে বসে টিভি দেখছে। তার মনে এখন গভীর বেদনা। তার নিভ্র ভাই তাকে বিয়েতে যেতে দেয়নি, এটাই তার জন্য সব থেকে বেশি কষ্টের। নিদ্রা বুঝতে পারে না নিভ্রকে, কেন এই মানুষটা সব সময় তাকে নিজের আয়ত্তে বন্দি রাখতে চায়, কেন কারোর সঙ্গে মিশতে দেয় না। এটা না যে নিদ্রাকে নিভ্র তার ছেলে বন্ধুদের সঙ্গে মিশতে দেয় না, কেউ তাদের বাইরে অন্য কোনো অপরিচিত ছেলের সঙ্গেও তো মিশতে দেয় না। নিদ্রা বন্ধুদের নিভ্র চিনে, সকলেই নিভ্র বলতে পাগল। দেখা হলেই নিভ্র ভাই বলে মুখে ফেনা তুলে ফেলে। অবশেষে এক রাশ অভিমান নিয়ে বাধ্য হয়ে উঠে দাঁড়ালো নিদ্রা। রান্নাঘর থেকে পা বাড়ালো সে। ছোট্ট তুলতুলো তাকে দেখে তার পিছু পিছু হয়ে গেল। নিদ্রা রান্নাঘরে পৌঁছে ফ্রিজ থেকে চকলেট বের করলো। তার এখন মন চাইছে কেক বানাতে, তাও আবার ডার্ক চকলেটের। কিন্তু দুঃখের বিষয় হলো সে কেক বানাতে পারে না। এখন কি করা যায়? হঠাৎ নিদ্রার মনে পড়লো এত ফাস্ট নেটের ওয়াইফাই তাহলে আছে কি করতে। সে পটাপট নেট থেকে চকলেট কেকের রেসিপি বের করলো। অতঃপর নেট দেখে দেখে সে জিনিসপাতি সব জোগাড় করলো, কিন্তু লক্ষ্য করলো ভ্যানিলা এসেন্স নেই। তাহলে এখন উপায় কি? নিদ্রা ওই নিয়ে সার্চ করলো, দেখলো লেবু রস দিলেই চলবে। সে আবার লেবু কাটলো। লেবু কাটতে গিয়ে আঙ্গুলের খানিকটা অংশ কেটে যাওয়ায় ব্যথায় আর্তনাদে নিদ্রার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে অস্ফুট স্বরে উ করে উঠল। ছোট্ট তুলতুল তার নিদ্রা আপের আর্তনাদ শুনে ছুটে এলো। আপি, ব্যথা ব্যথা পেয়েছে আপি, নিভ্র ভাই। তুলতুল নিভ্রকে ডাকতে পারল না, কারণ তার আগেই নিদ্রা তার মুখ চেপে ধরেছে। নিদ্রা ধীর লয়ে বলল, ইস, বলিস না, নিভ্র ভাই জানলে আপিকে পিট্টি দিবে।
তুলতুল তার নিদ্রা আপির কথায় চুপ করে গেল। মাথা নেড়ে সুবোধ বালিকার মতো বোনের কথায় সায় দিল। নিদ্রা এবার কাটা আঙ্গুলটা বানের নিচে নিয়ে রক্ত পরিষ্কার করে আঙ্গুলে ব্যান্ডেজ পেঁচিয়ে নিল। তারপর লেবুগুলোকে চিপে চিপে রস একটা বাটিতে নিল। এবার পালা ডিম ফাটানোর। নিদ্রা আগেই চিনি নিয়ে রেখেছে বলে। তারপর ভিডিও দেখে একটা ডিম ফেটে নিল। যাক, প্রথমবার হিসেবে ডিম ঠিকঠাক মতোই ফাটিয়েছে। এবার চিনির সঙ্গে ডিমের বেটারটা মিক্স করতে হবে। এভাবে একে একে সব ছোট ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে নিল। এখন শুধু পালা ময়দা মেশানোর। কিন্তু নিদ্রা জানে না ময়দা কোথায়। সে আশেপাশে একবার ঝুঁকি দিল। অন্যদিকে ওভেনে চকলেট মেল্ট হতে দিয়েছে। নিদ্রা নজরে পড়ল সবচেয়ে উঁচু সেলফে ময়দার ডিব্বার মতো কন্টেনার রাখা। মায়েরা কাজ করার সময় বেশ কয়েকবার রান্নাঘরে আসার ময়দার কন্টেনার তার চেনা। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। ময়দার ওই কৌটা সে না হবে কী করে? তাছাড়া এত উঁচুতে কেউ রাখি বা কী জন্য? ওটা তো নাগালেও পাবে না। ওর যা হাইট, তাতে ওর তো হাত ওই পর্যন্ত যাবেই না। নিদ্রা কিছুক্ষণ ভেবে আশেপাশে চোখ বুলল। তার নজরে পড়ল রান্নাঘরে কোনায় থাকা টুলের দিকে। টুল দেখে সেদিকে এগোতে ধরল নিদ্রা, তবে তাকে আর এগোতে হলো না। তুলতুল গুটি গুটি পায়ে তাকে টুল এনে দিল। নিদ্রা খুশি হয়ে বাতাসে চুমু ছুড়ে দিল তুলতুলের দিকে। তুলতুল তা দেখে উচ্ছ্বসিত হয়ে খিলখিল করে চাপা গলায় হেসে উঠল। নিদ্রা এবার টুল নিয়ে জায়গা বরাবর রাখলো। তারপর ধীর লয়ে টুলের উপর উঠল। কিন্তু টুল দিয়ে উঠেও লাভ হলো না। কন্টেনার ঠিকই ওর নাগালের বাইরে, কিন্তু পা উঁচু করে দাঁড়ালে ঠিকই নাগাল পাবে ভেবে নিদ্রা উঁচু হয়ে দাঁড়ালো। নিদ্রার হাত এগিয়ে যাচ্ছে ময়দার দিকে। হঠাৎ তুলতুলের দিকে নজর পড়তে দেখলো তুলতুল ফ্রিজ খুলছে। খুলিস না তুলতুল। বলতে বলতে হাতের কাছে থাকা ময়দার ডিব্বা সরাসরি ঢাকনা খুলে ওর উপরেই পড়ে গেল। নিদ্রা এখন ময়দায় মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। তুলতুল ফ্রিজের দরজা ধরে তার দিকে তাকিয়ে আছে। তুলতুলের দৃষ্টি বড় বড়। হঠাৎ কি মনে করে করে আত্মচিৎকার জুড়ে দিল। সে কি কান্না তার! আর নিদ্রা তার দিকে কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তার সমস্ত শরীর আর চুল ময়দায় মাখামাখি হয়েছে। ময়দার কৌটা মেঝেতে তার আত্মসমর্পণ স্বীকার করে লুটোপুটি খাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরেই ঘরে বসে প্রজেক্ট অ্যাসাইনমেন্টের কাজ করছিল নিভ্র। হঠাৎ তার তীব্র পিপাসা পেল। আশেপাশে নজর বুলিয়ে পানির বোতল খুঁজল। কি পানির বোতল খালি? যাই হোক, খালি হলে তো আর বসে থাকা যায় না। তাই সে বোতল নিয়ে নিচে নামলেও পানি ভরতে। তাছাড়া এই বাহানায় নিদ্রা আর তুলতুলকেও দেখে আসা যাবে। কিন্তু রান্নাঘরে গিয়ে যে এমন দৃশ্য দেখবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। নিদ্রা তার সমস্ত শরীরে ময়দা মেখে দাঁড়িয়ে আছে, আর তুলতুল তার থেকে খানিকটা দূরে বসে মেঝেতে হাত পা ছড়িয়ে কাছে। নিভ্র হাতের বোতলটা টেবিলে রেখে ছুটে গেল তুলতুলের কাছে। মেঝে থেকে তাকে তুলে জিজ্ঞাসা করলো, কি হলো তুলতুল, কাঁদছিস কেন? তুলতুল কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বলল, নিদু আপি ভূত হয়েছে, তুলতুল ভয় পাচ্ছে। তুলতুলের কথা শুনে নিভ্র তার চোখের পানি মুছে দিল। আচ্ছা কাঁদে না, ভাইয়া আপুকে বকে দিব। তুলতুল নিভ্র কথা শুনে নিভ্রর ঘাড়ে মুখ গুজে দিল। নিভ্র এবার নিদ্রার দিকে এগিয়ে গিয়ে দেখলো রান্নাঘরের অবস্থা বেহাল দশা। ওভেন আর হলদে আলোয় জলজল করছে। রান্নাঘরের তাক জুড়ে হেঁটে ওটা পড়ে আছে। আবার চিপে রাখা লেবুও পড়ে আছে। তার উপর মেঝেতে ময়দা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেখানেই ভূত হয়ে দাঁড়িয়ে আছে নিদ্রা। নিভ্র এসব দেখে রাখলো। সে চকিতে নিদ্রার দিকে দৃষ্টি দিল। দেখলো নিদ্রার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। সে এবার ঘাবড়ে গেল। অস্থির গলায় বলল, কপাল থেকে রক্ত বের হচ্ছে কেন? কি হয়েছে? ময়দার কৌটা মাথায় পড়েছে, তাই ভারী ছিল ওটা। এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল নিদ্রা। কোনোদিনও সে রান্নাঘরে যায়নি। তাই হঠাৎ করে মুহূর্তের মধ্যেই এত ঘটনার সাক্ষী হয়ে আর তুলতুলের কান্না শুনে নিজের বোধ শক্তি হারিয়েছিল। নিভ্রর কথায় হুঁশ ফিরলেও তার। নিভ্র এবার বলল, তুই ময়দা নামাতে গেলি কেন? আর এত সব ছড়িয়ে আছে কেন? ঘরে চল, ব্যান্ডেজ করে দেই। নিদ্রা এবার নিভ্র ধরে রাখা নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিল। মুখ গুজ করে বলল, লাগবে না, আমারটা আমি করে নিব। বিয়েতে তো যেতে দিলে না, তাই কেক বানাচ্ছিলাম। কিন্তু তুলতুল যে ফ্রিজ খুলবে কে জানতো? ওকে সাবধান করতে গিয়ে বেখেয়ালে পড়ে গেছে।
নিভ্র নিদ্রার কথায় খানিকটা চুপ করে থাকলো। নিদ্রা হতাশ হয়ে এলোমেলো জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলো। গুছানো শেষে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় নিভ্র বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তুলতুলকেও রেডি করে দিস। খবরদার ওখানে গিয়ে নাচা পিচা আর ছেলেদের দিকে চোখ দেওয়া যাবে না, তাহলে পাগুলো ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কথাগুলো বলেই তুলতুলকে নিয়ে উপরে চলে গেল নিভ্র। নিভ্রর কথা শুনে উচ্ছ্বসিত নিদ্রা রুনা খালাকে ডেকে রান্নাঘর পরিষ্কার করতে বলে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। তুলতুলকে নিভ্র ফোন দিয়ে ঘরে লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দিয়েছে। ঘরে ঢুকেই বাথরুমে ঢুকলো নিদ্রা। ফ্রেশ হয়ে বাবার দেওয়া কলাপাতা রঙের শাড়িটা পরলো। হাত তুলতুলকেও একটা গোলাপি রঙের ফর্ক পরিয়ে দিল। ছোট্ট তুলতুল নতুন জামা পরে সেই খুশি। এই জামাটা আজই তার বাবা এনেছে। অবশেষে ঘণ্টাখানেকের মধ্যেই তিনজন বেরিয়ে পড়লো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বাকিরা বিকেল থাকতেই বেরিয়ে পড়েছিল সাহায্য করবে বলে। এখন বাজে সন্ধ্যা 6:30। পৌঁছাতে 7টা বাজবে খুব সম্ভবত। নিভ্র গাড়ি স্টার্ট দিতেই তুলতুল খুশিতে খিলখিল করে হেসে উঠল। তার আনন্দ হচ্ছে বেরু বেরু করবে বলে। শুরু হলো তাদের তিনজনের ছোট্ট জার্নি। যথারীত সন্ধ্যা 7টায় তারা পৌঁছে গেল। নাদিরা বেগম আর তার দুই যা হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে নিদ্রাদের দেখে চমকে গেলেন। তবে কেউ কিচ্ছু বললে না, কারণ নিভ্র নিজেই ওদের নিয়ে এসেছে। নিভ্র পৌঁছেই তুলতুলকে রাইমা বেগমের কাছে আর নিদ্রাকে তন্দ্রার অধীনে রেখে শুভ্রদের কাছে চলে গেল। নিদ্রা চেয়ারে বসে কমলাদের নৃত্য দেখছে। এক একজন নাচছে বাহারিভাবে। তারপর লক্ষ্য করলো তন্দ্রা দুটো কোকের গ্লাস নিয়ে ওর পাশে বসেছে। তন্দ্রা হাত বাড়িয়ে একটা গ্লাস নিজের হাতে দিয়ে গম্ভীর ভঙ্গিমায় গ্লাসে চুমুক দিল। তার দৃষ্টি সামনে অভ্রের উপর। অভ্র তার খালাতো বোন নীরার সঙ্গে হেসে হেসে কথা বলছে। মেয়েটা এবার তাদেরই ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে। নিদ্রা তন্দ্রার দৃষ্টি অনুসরণ করে বলল, কিরে এমন বোম্বাই মরিচ হয়ে আছিস কেন? অব্র কিছু বলেছে নাকি নীরা বলেছে? তন্দ্রা কিছু বলল না। তার দৃষ্টি এখনো নীরার দিকে। নীরা মেয়েটা তার পছন্দ হয়। সব সময় অভ্রের সঙ্গে হেসে হেসে কথা বলবে, যেন অভ্রকে তার হাসিতে ঘায়াল করার ব্যবস্থা। কিন্তু তন্দ্রা বুঝতে পারে নীরার এসব নাটকীয়তা। সে নিজেও একটা মেয়ে, তাই সে এদের চেনে। ওর জানা আছে এরা শুধু ছেলেদের পটাতেই জানে, যা একেবারেই তন্দ্রার নিজস্ব ধারণা। তন্দ্রার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে নিদ্রা এবার জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে বলবি তো? মুখের এমন 12টা বেজেছে কেন? তন্দ্রা দরাজ গলায় বিরক্তিকর সুরে বলল, তোরে বললে তুই বুঝবি? তোর বুদ্ধি তো সব ক্যানভাসের ভাঁজে। তুই জগৎ সংসারের এইসব জাগতিক জিনিস তো কখনোই বোঝার চেষ্টা করিসনি। তোকে বলি কি লাভ? তুই তো নিভ্র ভাইয়ের সঙ্গে কোনো মেয়েকে দেখলেও খুশিতে লাফ মেরে উঠবি, এই বলে যে তোর নতুন ভাবি আসছে। নিদ্রা তন্দ্রার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। তন্দ্রার প্রত্যেকটা কথা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করছে। এসব কেমন ধরনের খোঁচা মারা কথা নিদ্রা বুঝে আসে না। তবুও নিদ্রা বলল, না বললে বুঝবো কি করে? আর নিব্র ভাইয়ের সঙ্গে কোনো মেয়েকে দেখলে আমি অবশ্যই খুশি হব, কারণ নিব্র ভাই যাকে তাকে নিজের কাছে ফিরতে দেন না। যে ভিড়বে সে নিশ্চয়ই আমাদের ভাবি হবে, আর ভাবি আসলেই তো আমার ছুটি। নিব্র ভাই তখন আমার দিকে চোখ দেওয়ার সুযোগ পাবেন না। নিদ্রার কণ্ঠ বেশ উচ্ছ্বসিত শোনালো। তন্দ্রা তার কথায় হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, নিভ্র ভাই আর ঠিকই বলে, তুই আসলে একটা রোলার কোস্টার। নিজের ইচ্ছে মতো যা মন চাই করিস, কিন্তু অন্যদের মনে কি চলে সেটা নিয়ে তোর বিন্দু মাত্র ভাবনা নেই। তুই আসলেই হৃদয়হীনারে নিদ্রা। ইয়েস ইউ আর। নিদ্রা তন্দ্রার কথা জবাবে কিচ্ছু বলল না। তার দৃষ্টি আবদ্ধ সামনের কমলাদের নৃত্যের তালে। মন আপনিতেই নিচে উঠেছে। বিয়েতে খোলা মাঠে প্যান্ডেল করে দেওয়া হয়েছে বলে জায়গায় বড় থাকায় সব কাজিনরা গানের তালে তাদের কোমর নাচাচ্ছে। তার মধ্যে নিভ্র, অভ্র, শুভ্র, নীরব আর নীরাও আছে। নিদ্রা এবার লক্ষ্য করলো ও নীলা আপু এক কোণে দাঁড়িয়ে ওর ভাইয়ের নাচ দেখছে। সেই ইশারায় নীলাকে ডাক দিল। নীলা ওর পাশে এসে দাঁড়াতেই নিদ্রার বলল, কি ব্যাপার? তুমি আর তন্দ্রা দুজনেই দেখি বিয়ে বাড়িতে খুশির আমেজে দেবদাসী হয়ে ঘুরে বেড়াচ্ছ। মুখ এমন বাংলার 53 হয়ে আছে কেন? নীলা তবু হতাশ হয়ে চেয়ে রইল শুভ্রর দিকে।
শুভ্র কিন্তু ঠিকই হাসছে, নাচছে, গাইছে আর বেআইনদের সঙ্গে ফ্লার্ট করছে, অথচ তার নীলার দিকে নজরই নেই। এদিকে নীলা যে মনোবেদনায় গুমড়ে গুমড়ে মরছে সেটা কি দেখবে? না, দেখার কেউ নেই। নিদ্রার কথায় সে বলল, তোর শুভ্র ভাইয়া এমন কেন নিধু? বেআইনদের সাথে কত ফ্লার্টিং করছে, অথচ আমার দিকে নজরই নেই। দেখ কত সুন্দর করে সেজেছি তার জন্য, তার পছন্দের ময়ূরকণ্ঠী রঙের শাড়িও পরলাম, অথচ সে আমায় মেঘমালা দূরে যান বলে তাড়িয়ে দিল। নীলার কথা শুনে নিদ্রার কিছুক্ষণ সময় লাগলো তার কথার মর্ম বুঝতে। কথাটা বুঝে আসার সঙ্গে সঙ্গে সে চৌদ্র রসগোল্লার মতো করে বড় করে খানিকটা জোরে বলল, নীলা আপি, তুমি শুভ্র ভাইকে ভালোবাসো? আকাশে বজ্রপাত হলেও এতটা চমকে যেত না নিতা, যতটা নীলা ওর শুভ্র ভাইকে ভালোবাসে জেনে চমকেছে। অবশেষে কিনা ভীত নীলাও প্রেমে পড়ল। নিদ্রার জানা মতে নীলা হলো ওদের কাজের মহলে সব থেকে শান্তশিষ্ট আর ভদ্র মেয়ে। বাবা কাকাদের কথা তাকে অমান্য করতে দেখা যায় না। তাহলে হঠাৎ কি মনে করে এই মেয়ে তার চকলেটের মতো দেখতে ভাইয়ের প্রেমে পড়লো? তাও আবার মেয়ে মাথা নেড়ে সায়ও জানাচ্ছে। নিদার বুঝে আসছে না কিছুই। এতক্ষণ নীলার ভালোবাসার কথা শুনে সব তার মাথার উপর দিয়ে গেলেও এবার আফসোস হতে লাগলো নিদার। হাহুতাশ করে বলল, দেখো আস্তে আস্তে সবাই প্রেমে পড়ছে, সাবুদানার বিয়েও ঠিক হয়ে আছে। আজমাইন ভাই, নিদ্রার খালাতো ভাই, বিয়ে অলরেডি করে নিয়েছে। তুমি আমার ভাইয়ের প্রেমে পড়েছো আর আমাকে দেখো, আমার কোনো প্রেমিক নেই। আজ পর্যন্ত জীবনে একটা প্রেম করতে পারলাম না, করবই বা কি করে? নিব্র ভাই প্রেম করবে জানলে চড়াবে আমাকে। নিদার কথার ধরন আর কথা শুনে নীলার হাসি পেল, তবে সে হাসল না। নিদার কাঁধে হাত রেখে বলল, আফসোস করে লাভ নেই নিদু, প্রেম করা আমাদের কপালে নেই। তোর ভাইকে ভালোবাসলে কি হবে? উনি তো আমি বাদে দুনিয়ার সব মেয়েকেই দেখেন। নীলার কথা শুনে নিদ্রা তেলে বেগুনে জ্বলে উঠল। শেষ করে রাগী গলায় বলল, এই কীর্তেগার বংশের ছেলেরা সব একরকম, সব সময় আমাদের ডমিনেট করে। কোথাও যেতে হলে ওদের পারমিশন নেওয়া লাগে। ডিসগাস্টিং। নীলা দেখলো মজার ছলে এতক্ষণ কথা বললেও নিদ্রা এবার ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছে, তাই সে কথা ঘোরাতে বলল, ওসব ছাড়, চল ওদিকে ভাইয়াদের কাছেই যাই। নিব্রু ভাই তোকে ডাকছে। নিভ্র ডাকছে শুনে নিদ্রা অবাক হলো, জিজ্ঞেস করলো, কখন ডাকলো? আমি তো শুনলাম না। ডেকেছে, তুই শুনিসনি, আমি দেখেছি। চল এবার। বলেই নীলা নিদ্রাকে টেনে টেনে নিয়ে গেল নিভ্রদের কাছে। নীলা আর নিদ্রা আসতে দেখে শুভ্র নিভ্রর কাছ থেকে উঠে দাঁড়ালো। ওরা দুজন পাশাপাশি চেয়ারে বসেছিল। শুভ্র উঠে গিয়ে 2 চেয়ার পরে বসলো। নীলা নিদ্রাকে এনে নিভ্রর পাশে বসিয়ে নিজে শুভ্রর পাশে বসলো। নীলাকে পাশে বসতে দেখেও শুভ্র কোনো প্রতিক্রিয়া দেখল না। সে ব্যস্ত নীরবের সঙ্গে ক্যামেরা দেখতে। নীরব আজ বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান হয়ে এসেছে। এসে থেকে বোনদের আর বর বউয়ের যে কত ছবি তুলেছে হিসাব নেই। নীলা নিদ্রাকে নিভ্রর পাশে বসাতেই করুণ চোখে নীলার দিকে তাকালো নিদ্রা। ভাব এমন যে বিনীতভাবে অনুরোধ করছে যাতে তাকে এই দরজা লোকের পাশ থেকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু নিদ্রার এই চোখের ভাষা বুঝতে অক্ষম নীলা। তার মন শুভ্রর দিকে। শুভ্র এই অবহেলার প্রতি নিয়ত তাকে পোড়াচ্ছে, মারছে না সে এই অবহেলা নিতে। ভাইয়া, আমার না অনেক পিপাসা পেয়েছে, আমি পানি খেয়ে আসছি। বাহানা দিয়ে উঠে যাচ্ছিল নিদ্রা, তবে চোখেতে নিভ্র তার হাত ধরে ফেলল। হাতে টান অনুভব করে নিভ্রর দিকে ফিরল। নিভ্র আর নিদ্রার এই দৃষ্টি বিনিময় নীরবের কাছে ক্যানভাসে ফুটিয়ে তোলা অপূর্ব দৃশ্য মনে হলো। সে সঙ্গে সঙ্গে DSLR দিয়ে দৃশ্যটা ফ্রেমবন্দি করে নিল। চুপচাপ এখানে বস, আমি তোর জন্য খাবার আর পানি দুটোই নিয়ে আসছি। নিভ্রর কথা অবাধ্য হওয়ার সাহস নেই নিদ্রার। সে চুপচাপ মাথা নেড়ে সায় দিয়ে জায়গা মতো বসে রইল। নিভ্র উঠে গেল খাবার আনতে, আর বাকিরা আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল। নিভ্র নিদ্রাকে লোকমা করে খাইয়ে দিচ্ছে আর নিদ্রা সেটা চুপচাপ মুখে পুরে নিচ্ছে। খাওয়াতে খাওয়াতে নিভ্রর নজর পড়লেও অদূরে তন্দ্রা তাদের দিকে এগিয়ে আসছে। তন্দ্রাকে এগিয়ে আসতে দেখে নিভ্র ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিরে, খাওয়া দাওয়া নেই? খাবো, কিন্তু টেবিল সব ভর্তি, খাওয়ার জায়গা নেই। তন্দ্রা বলল, অভ্র,
যা গিয়ে তন্দ্রার সাথে খাবার নিয়ে আয় প্লেটে করে। আর তন্দ্রা, তুই এখানে বস। বলেই অভ্রর পাশে খালি জায়গাটায় ইশারা করলো নিভ্র। তন্দ্রা যথারীতি নিভ্র আদেশ মেনে অভ্রর পাশেই বসে পড়ল। অবশেষে একে একে নিদ্রাটা সকলেই খেয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। নিদ্রা স্টেজের থেকে খানিকটা দূরে এক কোনায় দাঁড়িয়েছিল। কিছু করার নেই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হওয়া ছাড়া উপায় নেই নিদ্রার। বিয়ে বাড়িতে এসেছিল মজা করবে বলে, কিন্তু এখন মনে হচ্ছে এখানে সবাই কেমন যেন বোরিং পার্টি। একটু যে সুন্দর সুন্দর গান চালাবে তাও নয়, বরের কাজিনরা কিসব বাজে গান চালিয়ে রেখেছে, শুনলেই অস্বস্তি লাগছে নিদ্রার। নিদ্রার এখানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। আশেপাশে সবাই নাচের তালে বাজে ভঙ্গভঙ্গি করছে, যা দেখে নিদ্রার রীতিমতো গা জ্বলছে। এখনকার ছেলেমেয়েরা এসব কি শুরু করেছে? বড়রা তো বটেই, ছোটরা ওইসবে সামিল, যা নিদ্রাকে রাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অবাকও করছে। এখন এই জায়গায় দাঁড়াতে তার রুচিতে বাড়ছে, তাই সে বাধ্য হয়ে সরে যাচ্ছিল। কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন পেছন থেকে তার শাড়ির আঁচল টেনে ধরেছে। এমনিতেই নিদ্রার মাথা গরম ছিল, তার উপর কোন অসভ্য শাড়ির আঁচল টানছে, ভাবতেই ওর রাগ যেন সপ্তম আসমান ছিল। ও চোখ পাকিয়ে পেছন ফিরে দেখলেও একটা ছেলে অন্যদিক ফিরে ফোনে কথা বলছে, আর তার হাতের ঘড়িতে নিদ্রার শাড়ির আঁচল আটকে আছে। এবার নিদ্রার রাগ দেখে কে? ও সঙ্গে সঙ্গে সেটা সামনে গিয়ে দাঁড়ালো। সেটা আচমকা ওকে সামনে দাঁড়াতে দেখে অবাক হলো, তবে কোন কানে ফোনের ওপাশে থাকা মানুষটাকে বলল, ইয়া জিমি, আই উইল কল ইউ লেটার। ফোনের ওপারে থাকা ব্যক্তি কি বললো জানা গেল না, তবে লোকটা ফোন রেখে এবার নিদ্রার মুখোমুখি দাঁড়ালো। সৌজন্যতা বজায় রেখে বলল, কিছু বলবেন? সেটার কথায় নিদের রাগের আঁচে যেন ঘি পড়ল। ওর তেলে বেগুনে জ্বলে উঠল। মানেটা কি? এতক্ষণ অসভ্যতা আমি করে এখন জিজ্ঞেস করছে কিছু বলবে নাকি? নেহাত নিদ্রা ভদ্র বলে লোকটা ফোনে কথা বলায় কোনো কিছু বলেনি, তাই বলে কি পেয়ে বসেছে? এসব অভদ্রদের নিদ্রার জানা আছে, এরা ভালো কথার মানুষ না। এদের সাহায্য করতে হলে এদের সঙ্গে ভদ্রতা রেখে কথা বললে হবে না, তাই বলে তো এদের মতো নিম্ন স্তরে নামলেও হবে না। নিদ্রা ভদ্রতা সভ্যতা জানে, তাই সে প্রথমে ভদ্রভাবে কথা বলবে। অবশ্যই কিছু বলবো বলেই তো আপনার সামনে দাঁড়িয়েছি। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আপনি আমার সঙ্গে অসভ্যতা করেন? নিদ্রা দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, হারমান নেহাতি ভদ্রগোছের মানুষ, মেয়েদের দিকে ফিরে তাকানোর মতো ফুরসত তার নেই। তার মা শর্মিলা বেগম বরাবরই শিখিয়েছেন মেয়েদের সম্মান করতে, তাই সে বরাবরই সেটাই করে এসেছে। কিন্তু কিছু কারণবশত সে এখন মেয়েদের ঘৃণা করে। তার মনে হয় সব মেয়েরাই টাকার জন্য ছলনা করতে জানে, তাই বলে তো আর নিজের মায়ের শিক্ষা ভোলা যায় না। তাই সে পারতপক্ষই মেয়েদের মুখোমুখি হয় না। এহেন ভদ্রতা সভ্যতা বজায় রাখা ছেলেকে যদি কেউ হুট করে এসে বলে সে অসভ্যতা করেছে, তখন মেজাজ কোথায় উঠে ভাবা যায়? কোনো দোষ করলে যদি এ কথা শুনতে হয় তাহলে মানা যেত, তাই বলে দোষ না করেও এ কথা শুনতে হবে, এটা কোন ডিকশনারিতে আছে? মেয়েরা নিজেদের কি মনে করে? ওরা কি কুইন ক্লিওপেট্রা যে ওদের দেখলেই ছেলেদের মোমের মতো গলে যাবে? তবে হারমানের ভদ্রতা জ্ঞানও প্রখর, তাই সে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা করে না। এক মেয়ের জন্য দুনিয়ার সবাইকে তো আর একই কাতারে ফেলা যায় না, তাই বলে কি সে দোষ না করেও দোষী হবে? এটা তো মানা যায় না, এটা ঘোরতর অন্যায়। ম্যাডাম, আমি জন্মগত সাহসী, সাহস কেউ আমাকে দেয়নি। আমার দাদা 14 গোষ্ঠী 71-এর মুক্তিযোদ্ধা, তাই আমাদের মধ্যে সাহসের কমতি নেই। আর আমি কখন অসভ্যতম করলাম একটু বলবেন প্লিজ? হারমান নিজেকে কোনো মতে ঠান্ডা রেখে শান্ত গলায় বলল। সেটার তেরা তেরা কথায় নিদ্রা যেন মেজাজ গরম হয়ে গেল। ও চোখ দুটো দিয়ে সেটা থেকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি তো বেজায় অদ্ভুত মানুষ। সুযোগ পেয়ে একটা একলা মেয়ের সঙ্গে ফ্লার্ট করছেন, আর আপনি জানতে চাইছেন আপনি কি অসভ্যতা করেছেন? তাহলে আপনার ঘড়িতে আমার শাড়ির আঁচল কি ভূতে এসে আটকে দিয়েছে? নিদ্রার কথা আর মানে মেজাজের টেম্পারেচার বাড়ছে। এমন ধারার ফালতু কথা সে বাপের জন্মে শুনেনি। কারো প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে দিলে সেটাকে ফ্লার্ট বলে এটা জানা ছিল না হারমানের। তাছাড়া হাওয়া বলে একটা জিনিস পৃথিবীতে আছে তো নাকি? হাওয়ার তোপে শাড়ি উঠছে এসে ঘড়িতে লাগতেই পারে, তাই বলে কি তোকে অভদ্র ট্যাগ দিতে হবে? না, এই অন্যায় তো মানা যায় না।
এর প্রতিবাদ করতেই হবে ভেবে আরমান নিদ্রার দিকে নজর দিল। আরমান এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল, কোনো মেয়ের দিকে যাতে নজর না পড়ে তাই তো সে কারোর চোখে চোখ রেখে কথা বলে না। কিন্তু এই প্রথম মনে হলো চোখে চোখ না রাখলে হয়তো সে বিরাট কিছু মিস করত। সে অবিকল চোখ 7 বছর আগে এমন এক জমকালো রাতে একই চোখ দেখেছিল আরমান, যা সে আজও ভুলতে পারেনি। শোনা যায় পৃথিবীতে একই রকম দেখতে 6 জন আছে, আবার এও শোনা যায় একই রকম দেখতে 7 জন আছে। কোনটা সত্য কোনটা মিথ্যা আরমানের জানা নেই, তবে একই রকম দেখতে দুটো মানুষ যে হয় সেটা তার কাছে এখন বিশ্বাসযোগ্য। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সে 7 বছর আগে এমনই এক জমকালো রাতে বিয়ে অনুষ্ঠানে দেখা মিহিমার মতো। তার চোখ, এক চাহনি, এক সাজ, শুধু একই কথা বলার ধরন আর ঝাঁজটাও অন্যরকম। মেজাজটা তুঙ্গে উঠে থাকে। মনে হচ্ছে মিহিমার মুখ কেটে সামান্য কিছু পরিবর্তন করে মেয়েটার মুখে বসিয়ে দিয়েছে। মিহিমার ঠোঁটে নিজে তিল ছিল না, কিন্তু মেয়েটার আছে। সেটা এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিদ্রার সহ্য হলো না। তার ভেতরের রাগটা যেন ফুটন্ত পানির মতো ফুটছে। নিদ্রা রাগে বিড়বিড় করে বলল, এই আপনার ভদ্রতার নমুনা। একটু আগে ঘড়ির মধ্যে শাড়ির আঁচল আটকে দিলেন, আর এখন নিজের দৃষ্টি আমার দিকে আটকে দিয়েছেন। আপনি কি আদৌ মানুষ না অন্য কিছু? যত সব অভদ্র লাফাঙ্গা কোথাকার। নিদ্রার কথায় আরমান এবার কটমটিয়ে উঠল। যতই ওই মেয়ের চোখের প্রেমে বানে জলের মতো ভেসে যাক না কেন, তাই বলে কি নিজের আত্মসম্মান বিসর্জন দেবে? আরমান শেখ তেমন ছেলেই না। যেখানে রাস্তায় দাঁড়ালে মেয়েদের লাইন লেগে যায়, সেখানে এই মেয়ে রীতিমতো তাকে লাফাঙ্গার অভদ্র বুঝে। এই অপমান মেনে নেওয়া যায় না, এর জবাব দিতেই হবে। আপনি শুধু অভদ্রই নন, বদমেজাজি আর অহংকারীও। কেন দেখার অধিকার কি শুধু আপনার আছে? আমাদের মতো আমজনতার কি দোষ? আপনি যখন আমি কথা বলার সময় আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে দেখছিলেন, তখন কি আমি কিছু বলেছি? আপনি জানেন আপনি লাফাঙ্গা কাকে বলেছেন? আমাকে চিনেন আপনি? রিয়েলি আমি অহংকারী? আমি অহংকারী হলে আপনি তো অহংকারী আলট্রা প্রো ম্যাক্স। আর আপনাকে কেন চিনতে হবে আমার? আপনি কে? বাংলাদেশের প্রেসিডেন্ট? তাহলে আপনাকে চিনার কোন ঠেকা বসতে আমার? আপনি কোন রকস্টার যে বাংলাদেশের সব মেয়ে আপনাকে চিনবে? আর আপনাকে চিনার কথা বলছেন? আমি যে মেহেরহান কিরদেগার নিব্রোর উড বি ওয়াইফ, সেটা কেউ জানে? কে চিনে আমাকে? তাহলে লোকে আপনাকে কেন চিনবে? কথা বলে মুখে হাত দিল নিদ্রা। কথা বলতে বলতে কি বলে ফেলেছে। শেষে কিনা নিভ্রকে হবু বর বানিয়ে দিল। হে ধরণী, দ্বিধা হও। নিদ্রার এখন মাটি কেটেই ঢুকে যেতে ইচ্ছে করছে, তবে সে দম্বার পাত্র নেয়। যতক্ষণ জান আছে তারপর করেই যাবে, যে করেই হোক জিততেই হবে। এখন আবার এই মেহেরহানটাকে? আরমান এক প্রকার বিরক্ত হয়েই বলল, নিদ্রার কথা তার এখন বিরক্ত লাগছে। এটা শুধু কারণে লাইনের পর লাইনে কথা পাঠাচ্ছে। সে জানে তার কথার কোনো লজিক নেই। মুখ সামলে কথা বলুন মিস্টার হোয়াট এভার। মেহেরহান আমার চাচাতো ভাই আর আমরা engaged. He is one of the most eligible bachelor of NSU. সে টপ বিজনেসম্যান মেহেরহান কিরদেগারের বড় ছেলে। সেও কয়েকদিন পর বিজনেসে জয়েন করবে। আপনার মতো বাবার টাকায় অহংকার দেখায় না। রিয়েলি? তাহলে আমি আপনার চাচাতো কাম উড বি হাজবেন্ডের সঙ্গে অবশ্যই মিট করতে চাই। দেখি তো সে কেমন সেলিব্রিটি। আরমান দাঁতের দাঁত চেপে বলল। এবার নিদ্রা পড়লো ফ্যাসাদে। কি করবে সে এখন? এই ছেলে যদি নিভ্রর সঙ্গে কথা বলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ওর এতক্ষণ বানে বানে মিথ্যে বলা সব বেরিয়ে যাবে। নিভ্র বাড়ি গিয়ে ধুলাই তো দিবেই, সঙ্গে এই ছেলের সামনেও মান সম্মানে রফা দফাও হয়ে যাবে। তাই সে এখন পালাবে। কিছুতেই এই ছেলের সঙ্গে নিভ্রকে দেখা করতে দিবে না। যেই ভাবা সেই কাজ। আমার ঠেকা লেগেছে তাই না? বলেই নিদ্রা দিল দৌড়। তারপর দৌড়ে গিয়ে নিভ্রকে পেছন থেকে জড়িয়ে দিল। আরমান ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অন্যদিকে নিদ্রা জড়িয়ে ধরাতে স্থানুর মতো জমে গেছে নিভ্র। তার হাত পা সব অসাড় হয়ে আসছে। হৃদস্পন্দন দ্রুত গতিতে ওঠানামা করছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে যেন বাতাসে অক্সিজেনের প্রভাব দ্রুত কমে আসছে।
তবে নিভ্র শেষ মুহূর্তে নিজেকে সামনে নিয়ে নিজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভ্রুকুচকে নিদ্রার দিকে তাকিয়ে রইল। নিদ্রা ওর এই দৃষ্টি দেখে প্রমাদ গুনল না, জানি কি কি বলে দেয় নিভ্র। তবে নিভ্র কিছু না বলে দৃষ্টিতে জিজ্ঞাসু ভাব নিয়ে তাকিয়ে রইল। নিদ্রা হামতা হামতা করে বলল, ভাইয়া চলুন বাড়ি যাই, আমার আর ভালো লাগছে না। সবাই দেখেন শুধু আড্ডাই দিচ্ছেন নিজেদের মতো, আমাদের দিকে তো কারোর নজরই নেই। নিভ্র দেখলো নিদ্রার কথা ভুল নয়, আসলেই সবাই নিজেদের মতো ব্যস্ত আর অনুষ্ঠানটাও বোরিং হয়ে গেছে, তাই ভাবলো বাড়ি ফেরাটাই শ্রেয়। পকেটে ফোন গুঁজে ঠিক আছে চল বলে এগিয়ে গেল। নিদ্রা নিভ্রর কথার পেছনে ফিরে আবার আরমানকে দেখলো। আরমান এখনো তাদের দিকেই তাকিয়ে আছে। নিদ্রা সেটা দেখে দ্রুত নিভ্রর দিকে এগিয়ে গেল। আর প্রেমিক প্রেমিকারা যেমন হাতে হাত জড়িয়ে ধরে হাঁটে, তেমনি নিভ্রর বলিষ্ঠ বাহু জড়িয়ে ধরল। নিভ্র সেদিকে একবার তাকিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। নিভ্র নিদ্রার প্রস্থান করতেই আরমানের দৃষ্টি শান্ত হয়ে এলো। ও ভালো করেই চিনতে পেরেছে নিভ্রকে। এতক্ষণ চেনা চেনা লাগছিল, তাই ভ্রুকুচকে চিন্তা করছিল কে হতে পারে। কিন্তু এখন সেও নিদ্রার ওই উডবি হাজবেন্ডের স্কুল লাইফের কম্পিটিটর। নিভ্র বরাবরই ক্লাসে ফার্স্ট ছিল, আর ওর জন্যই আরমান কখনো ফার্স্টের খেতাব জয় করতে পারেনি। নিভ্র তার আজন্ম শত্রু, আর শত্রুকে তো জিতে দেওয়া যায় না, তাই সে এই শত্রুকে হারাতে সব ধরনের চেষ্টা করবে। দরকার পড়লে নিদ্রাকে ছিনিয়ে নেবে। তাছাড়া অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রার মেয়েটা ওর মন জয় করে নিয়েছে। যেই মেয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য এত কিছু করতে পারে, সেই মেয়ে আর যাই হোক কখনো কাউকে ঠকাবে না। আরমান আগেও এই বিশ্বাস নিয়ে একজনকে ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষটা তাকে ঠকিয়েছে। তার বিশ্বাস নিয়ে খেলা করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তবে আরমানের বিশ্বাস এবার সে ঠকবে না, আর এই কারণেই সেই নিজেকে পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা করবে। যা করার প্রয়োজন তার সব করবে, তবু নিজেকে অর্জন করবেই, আর তাও সৎভাবে। এবং সেই সঙ্গে তার চিরকালের শত্রু নিভ্রকে জীবনের প্রতিযোগিতায় হারিয়ে দিবে। আরমান শেখ হলো বাংলাদেশের প্রথম সারির ব্যবসায়ীদের মধ্যে একজন। এত অল্প বয়সে ব্যবসায় এত নাম করেছে বলেই তার বেশ নামডাকও আছে। অনার্স শেষ হতেই বাবার ব্যবসায় যোগ দিয়েছিল সে। সেই থেকে আজ পর্যন্ত 2 বছরে সে অনেক নাম কুড়িয়েছে। তার এত যশ খ্যাতি টাকা পয়সা আর সুদর্শন চেহারার জন্য মেয়েরা তার পেছনে পাগল, কিন্তু সে কখনো কারোর দিকে নজর দেয়নি, কারণ সে আজও তার 4 বছরের পুরনো ভালোবাসাকে ভুলতে পারেনি, যে একসময় তাকে ঠকিয়েছিল। তবে আজ সে পুনরায় একজোড়া চোখে প্রেমে পড়েছে, যা ওকে আশ্বাস দিয়েছে দ্বিতীয়বার না ঠকার। আরমানের বিশ্বাস নিদ্রা ওকে ঠকাবে না।